কি মনে হয় দিদি ভাই, কাজ হবে? অন্য কিছুতে না হলেও ওই যে একটা ওষুধ দিয়েছে না, অভয় বিশ্বাসের বিজয়ের ব্যাপারটা, তাতে নিশ্চয়ই কাজ হবে। চৌধুরীর কপালে কিরকম বিন্দু বিন্দু ঘাম দেখা দিল দেখলি না? যাই হোক বাবা, ভক্তিতে না হোক অন্তত ভয়ে কাজটা হলে ভালো, বলো? হ্যাঁ রূপ বল। কি ম্যাজিক করলে বলো তো তুমি? কেন রে? বস তো আমাকে ফোন করেছিলেন, সেই গলার দাপট তো ভ্যানিশ। আরে বললেনটা কি সেটা বলবি তো। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে মিসেস মিত্র ডেঞ্জারাস মহিলা। আর বালিগঞ্জ কেসের ইনভেস্টিগেটিং অফিসার বদল হয়ে সেই আমাকেই করা হয়েছে। আবার অরূপ কেসে ঢুকলো। ও মা, তাই? ভাই কংগ্রাচুলেশনস। শোন অরূপ, তাহলে আর সময় নষ্ট নয়, চটপট খবর নিতে শুরু কর। সেটা করছি, কিন্তু একটা কথা বলো যে তোমরা কি অভয় বিশ্বাসের ভয় দেখিয়েছো? ভয় তো একটু দেখাতেই হতো অরূপ, তা না হলে কাজ হবে কি করে? আমার বেচারা বস কিন্তু হেভি ঘাবড়ে গেছেন। আসলে অভয় বিশ্বাসের গুরু তো আবার আলাদা না, তার সাথে আবার আমার বসের গুরুর ঝামেলা আছে। যাক, একজন গুরু আমাদের সহায় হয়েছেন, এটা অন্তত বলা যেতে পারে। শোন, তুই এখন খবর জোগাড় কর, আর তারপরে সান্নাল বাড়িতে সবাইকে একসাথে ডাক। সকলকে মানে? দীপার বাবা মা, মাধুরীর দাদা, তাছাড়া ওদের বাড়ির সবাই তো থাকবেই। ডান। দিদি ভাই, তাহলে কি এবার হিসেব মিলে যাবে? সবটা প্ল্যান করা হয়েছে, বিরাট বড় প্ল্যান, অনেকদিন ধরে প্ল্যানটা করা হয়েছে। এবার সবকিছু শেষ হবার পালা, যা হবার আজকের মধ্যেই হবে। এই তো ববি, আমি তোমাদের ডাকতেই যাচ্ছিলাম। আমরা একটু ভেতরে গিয়ে কথা বলি, চলো। তোমাকে ভেতরে যেতে হবে না, তোমার সাথে আমার কোনো কথা নেই। কি ভেবেছেনটা কি? হ্যাঁ, কি ভেবেছেন? এটা হোটেল না সরাইখানা, যখন খুশি হলো তখন চলে আসবেন। আচ্ছা, আপনাদের বাড়িতে ঢোকা নিষেধ, তাই তো জানেন তো আপনারা? তা সত্ত্বেও লজ্জা শরম বলে কিছু নেই আপনাদের? হ্যাঁ, আমরা এখানে না এলে আপনারা যে খুশি হতেন সেটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আপনারা যা বলবেন সেটা যে আমাদের শুনতে হবে এমন তো কোনো কথা নেই। আর বিশেষ করে আমি যখন এ বাড়িতে দুটো খুনের তদন্ত করছি, তার কিনারা না হওয়া পর্যন্ত আমাকে তো এখানে আসতেই হবে। বাহ 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 বাহ, আপনাদের এই বাড়িতে ঢুকতে নিষেধ করা হচ্ছে, তা সত্ত্বেও আপনারা ঢুকবেন? রাজবাড়ি নাকি? হ্যাঁ, দেখুন, আমাদের পারমিশন ছাড়া আপনি ঢুকতে পারবেন না এই বাড়িতে। আমরা ভদ্রতা করছি মানে এই নয় যে আপনারা সমানে আমাদের সাথে অভদ্রতা করে যাবেন। দরকার পড়লে আমরা ওয়ারেন্ট বের করে আপনাদের বাড়িতে ঢুকতে পারি। না, পারেন না, পারেন না, সেটা একমাত্র পুলিশ পারে, আর পুলিশ এই কাজটা নিয়ে আর এগোবে না। পরমাবতী, দেখো, তুমি আমাদের পরিচিত বলে এখনো অনেক ভদ্রতা করছি, এরপর কিন্তু আর ভদ্রতা করা সম্ভব হবে না। না 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 ববি, একেবারেই না। ভদ্রতা তোমরা করোনি ভাই, তোমাদের নানান রকম ইনফ্লুয়েন্স খাটিয়ে তোমরা এই কেস থেকে পুলিশকে দূরে রাখার চেষ্টা করেছো। আমার সমস্ত রকম তদন্তের মধ্যে তোমরা বাধা দেবার চেষ্টা করেছো। পিয়ার দাদার বন্ধু ছিল যুবরাজ, মানে অভি। সেই সূত্রে পিয়ার জন্মদিনে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল। পিয়ার জন্মদিনের পার্টিতে পিয়ার অন্যান্য বন্ধুদের সাথে সেদিন দীপাও সেখানে গিয়েছিল। নমস্কার। হ্যালো, এই দীপা, আরেকটা উইকেট ফেললি মনে হচ্ছে। আজ তো প্লেয়ার ফুটেজ খাদি না, আমার না। হ্যালো, আমি প্রিয়ার বন্ধু। আপনি? হ্যাঁ, না, আমি ওর দাদার বন্ধু। আপনিও দাদার বন্ধু? হ্যাঁ। ও না, আপনি তো প্রিয়ার বন্ধু, তাই না? বাও, আমি দেখছি আপনি খুব ইন্টেলিজেন্ট। Thank you. এত তাড়াতাড়ি ধরে নিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। সেই পার্টিতেই অভি প্রথম দীপাকে দেখে, আর প্রথম দেখাতেই অভি দীপার প্রেমে পড়ে যায়। সে বারবার দীপার কাছাকাছি আসার চেষ্টা করছিল, ওর নজর কাড়ার চেষ্টা করছিল। হ্যালো, আমি যুবরাজ। তাই নাকি? হ্যাঁ। কোন রাজ্য? অভির এই ব্যবহার দীপার একেবারেই পছন্দ হচ্ছিল না, সে তাই বারবার অভিকে এড়িয়ে যাচ্ছিল। অভির এই ব্যবহার যে দীপার পছন্দ হচ্ছিল না সেটা সে তার বন্ধুদেরও জানিয়েছিল। দীপার অনেক বন্ধুই সেদিন ওই বার্থডে পার্টিতে ছিল, তার মধ্যে একজন আমাকে এই ছবিটা দিয়েছে। এই ঘটনার কিছুদিন পর অভি সোজা চলে যায় দীপার কলেজে, আর সেখানে গিয়ে একেবারে সরাসরি দীপাকে বিয়ের প্রস্তাব দেয়। দীপা রাজি হয় না, তার হয়তো অভিকে পছন্দই ছিল না। তাছাড়া অভির এইভাবে দুম করে বিয়ের প্রপোজাল দেওয়াটা দীপা ঠিক মেনে নিতে পারে না। সেটাই অভিকে সরাসরি জানিয়ে দেয় তার সাথে কোনো রকম সম্পর্কে সে যেতে চায় না। তবে ব্যাপারটা এখানেই শেষ হয় না। অভি কিন্তু দীপাকে ভুলতে পারে না, সে নিয়মিতভাবে দীপাকে বিরক্ত করা শুরু করে। ফোনে, রাস্তাঘাটে যখন যেখানে দীপাকে দেখতো সে একেবারে দীপাকে উত্ত্যক্ত করে মারত। কুরুচিকর কথা, কুপ্রস্তাব, খারাপ ইঙ্গিত, এই সব কিছু দিয়ে অভি একেবারে দীপাকে উত্ত্যক্ত করে তুলেছিল। সুন্দরী মেয়েদের এরকম অনেক কিছুই সহ্য করতে হয়, তাই দীপাও খানিকটা সহ্যই করছিল, সে একটু অ্যাভয়েডই করছিল অভিকে। মূর্খ! একজন মৃত মানুষ সম্পর্কে এরকম অসম্মানকর কথা বলাটা মূর্খতার পরিচয়। সর্বোপরি এই কথাগুলি সব মিথ্যে। এই পরিবারে কেউ কোন রকম গর্হিত অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এতদিন ক্লাইম্যাক্সে পুলিশ আসতো, এখন গুরুদেব, আর এসেই জজ সাহেবের মতন রায় দিয়ে দিল। অসাধারণ। তোমরা এখানে কেন এসেছো, কি অধিকারে? সে অনেক লম্বা কাহিনী গুরুদেব, কিন্তু এখন আপনার কৃপায় এই কেসের ইনচার্জ আমি, তাই আমার অধিকার আছে যে এই কেসে ইন্টারফেয়ার করবে তাকে শীতের লকআপে চালান করার। সো নিজের অ্যাটিটিউডটা একটু সামলে রাখুন। এত স্পর্ধা তোমাদের? ঠিক আছে, আমি তোমাদের ওই চৌধুরীকে এখনই ফোন করে। বাহ গুরুদেব, আপনি তাহলে নিজে মুখে স্বীকার করলেন যে আপনি চৌধুরীকে ফোন করেছিলেন এই কেসটা বন্ধ করানোর জন্য। একজন প্রকৃত গুরুর কাজ ভক্তকে সঠিক পথ দেখানো, অন্যায় ইন্ধন যোগানো নয়। অরূপ, আমার ধারণা গুরুদেব পুরো কেসটা না জেনেই ওনার ক্ষমতার জোরে এই পরিবারের সবাইকে, মানে ওনার ভক্তদের, পুলিশি হয়রানি থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এবারের অনেকেরই দীপার সম্পর্কে বেশ ভালোই রাগ ছিল। আমরা যাকে আগে থেকে কোনোদিন চিনতামই না তার উপর রাগ পুষে রাখবো কেন? মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তুমি জানতো না আমাদের বাড়ির লোকেরা কত ওকে ভালোবাসতো? তাহলে তোমাদের ছোট বোন আমাকে কেন বলল দীপার মৃত্যুটা মেজদা নয়, মেজদা শোধ